নমস্কার বন্ধুরা। জাম্বিয়াতে এখন অনেক রাত, বেশ রাত, আর তোমাদের ওখানে তো মাঝরাত। তোমরা অবশ্যই ঘুমিয়ে পড়েছো, আমি শিওর। আমার চোখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার খুব ঘুম পেয়েছে। কিন্তু কতগুলি খুব জরুরি কথা আমার মাথায় এসেছে, মনে এসেছে, মন মাথা যেটাই বলো। এবং আমি ঠিক করলাম যে আমি এখনই যদি না বলি, পরে না আমি নিজেই গুলিয়ে ফেলবো এই কথাগুলো, বলতে পারবো না। দেখো, আমাদের প্রত্যেকের জীবনে না একটা সেন্টার লাগে, সেন্টার, একটা ফালক্রাম লাগে। ফালক্রাম একটা ইংরেজি শব্দ, যার চারিদিকে কিছু একটা ঘোরে। অক্ষ বলতে পারো বাংলায়। গরম জল খাচ্ছি খাওয়ার পরে। তো আমাদের মানুষের জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে বা শরীরে আমাদের অক্ষ কোনটা, আমাদের কেন্দ্রবিন্দু কোনটা, বা আমাদের সেই সেন্টার অফ অল এনার্জি সেটা কোনটা? কারণ দেখো, আমি মনে করি আমাদের প্রত্যেকেরই একটা কেন্দ্রবিন্দু থাকে। কেন্দ্রবিন্দু ছাড়া সম্ভব নয়। কিছু একটা চারিদিকে তো ঘুরতে হবে। একটা কোথাও ঠিক এইভাবে বাধা থাকে। এটা হচ্ছে কেন্দ্রটা, তার সঙ্গে একটা বাধা আছে, সেটা ঘুরছে এইভাবে, এবং তার এইখানটায় আমরা, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই একটা কেন্দ্রবিন্দু আছে। কোনটা সেটা? অনেকে মনে করে যে আমাদের সব কিছু মাথায় থাকে। আমাদের চিন্তা ভাবনা, অঙ্ক, তর্ক সব কিছুই থাকে মাথায়। মাথা থেকেই সব শুরু হয়। সব চিন্তা ভাবনা দিয়ে আমরা কাজকর্ম শুরু করি। কাজেই মাথাটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট। কাজেই অনেকেই ভাবে আমাদের মাথাটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু, আমাদের সেন্টার। আবার অনেকে মনে করে হৃদয়, আমাদের এই যে হৃদয়টা, অনেকে মনে করে এই হৃদয় হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু। কারণ হৃদয়েই আমাদের ভালোবাসা, হিংসে, ভালো লাগা, ভালো না লাগা, রেগে যাওয়া, তারপরে ভালোবেসে ফেলা, তারপরে দুঃখ পাওয়া, কষ্ট পাওয়া, সবই হৃদয়ে। কাজেই অনেকে মনে করেন যে হৃদয় হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু। তার নিচে গাট, গাট মানে আমাদের পেট, স্টমাক, পেট। অনেকে মনে করেন যে সেই পেট এবং একটু ওপরে ওই জায়গাটা হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু। কারণ আমাদের খাওয়া দাওয়া সব ওখানে যায়, এবং সেটার থেকেই আমাদের শক্তি, আমাদের এনার্জি সব কিছু পাওয়া যায়। বেশ ঘুম পাচ্ছে কিন্তু। তো এরপরে আসে নাভি। নাভি এবং নাভির একটু পেছনে, 2 ইঞ্চি পেছনে একটা জায়গা, একটা কেন্দ্র আছে। আমার মনে হয় এটা ঠিক। কেন জানো তো? আমাদের যখন জন্ম হয়, যখন আমরা মায়ের পেটে থাকি, আমাদের পুরো শরীরটা কিন্তু পুরো জিনিসটা আমরা নাভির থ্রুতে, ইমবিলিক্যাল কর্ড দিয়ে আমাদের নাভিটা যুক্ত থাকে আমাদের মায়ের সঙ্গে। তখন তো আমরা শ্বাসও নিই না, তখন তো আমাদের হৃদয়ও থাকে না, মাথাও থাকে না, ব্রেনও থাকে না, কিছুই থাকে না। আমরা তখন একটা একটা পিণ্ড, যেটা ফর্ম নিচ্ছে, কিন্তু ফর্মটা নেওয়ার সময় একটা নাড়ি মায়ের সঙ্গে যুক্ত থাকে। তো এইটা কিন্তু আমাদের কেন্দ্রবিন্দু হতে পারে। কেন জানো তো? এটা আমার মনে হয় ঠিক কথা। কারণ ওই জন্মের আগে থেকে, জন্মের আগে থেকে যে আমাদের জন্ম, ওই নাড়ি দিয়েই কিন্তু সব আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের খাওয়া দাওয়া সব কিছু পাওয়া যায় সেই ইমবিলিক্যাল কর্ডের ভেতর দিয়ে, বা ওটার বাংলা ঠিক মনে পড়ছে না আমার। ওই নাড়িটা দিয়ে আমরা সব কিছু পাই। আমার মনে হয় এটা ঠিকই। এখন তোমরা জিজ্ঞেস করবে, দাদা কেন্দ্রবিন্দুর কী দরকার? ওই কেন্দ্র দিয়ে কী করবো? ওটা কি জলে গুলে খাবো না কি করব? কেন্দ্র আছে কি নেই কি যায় আসে? 2 পা আছে, হাত আছে,
হার্ট আছে, ব্রেন আছে, করে খাবো, করে তো খাবে, কিন্তু উদ্দেশ্যবিহীনভাবে করে খাবে। কেন জানো? একটা এক্সপেরিমেন্ট করো, এক্ষুনি করো। দুটো বড় বড় বয়েম নাও, বয়েম জানো কাকে বলে? কাচের বয়েম বা বালতি নাও, দুটো বালতি, দুটোতেই জল ভরো। আগে জল ভরার পরে একটা বালতিতে এইভাবে একটা লাঠি বা কাঠি ওপর থেকে নিচ অবধি এরকম ধরে রাখো। এবার ওই বালতির মধ্যে দুটো একই ধরনের, একই বয়সের, একই সাইজের দুটো মাছ ছেড়ে দাও বালতিতে। যে বালতিটার মধ্যে কাঠি আছে না, কাঠি, দেখবে সেই বালতির মাছটা ওই কাঠির চারদিকে ঘুরছে, বনবন বনবন করে ঘুরছে, আবার একটু এদিকে যাচ্ছে, আবার ঘুরে আসছে, আবার ওই কাঠির চারদিকে ঘুরছে। এবং অন্য বালতিতে, যে বালতিতে কোনো কাঠি তুমি লাগাওনি, সেই মাছটা না দিশেহারা, এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, সেদিকে যাচ্ছে, এদিকে আসছে, ওপরের দিকে আসছে, কোথায় যাবে ঠিক নেই। কারণ তার কোনো কেন্দ্রবিন্দু নেই, তার কোনো শুরুও নেই, তার কোনো শেষও নেই। কেন্দ্রবিন্দু হচ্ছে যেমন শুরু, তেমনি ঠিক শেষ। এই ভাবনাটা আমার মনে এলো এই জন্যে, আমি আচার্য রজনীশ বা ওশোর একটা এই ধরনের কিছু শুনেছিলাম, আমার মনে হলো, এবং আজকে বিকেল থেকে এই ভাবনাটা আমার মাথার মধ্যে খুব ঘুরছে যে আমার কেন্দ্রবিন্দু কী। আমাদের মধ্যে অনেক, দেখবে অনেক লোক দিশেহারার মতো এটা করছে, আজকে কালকে সেটা করছে, পরশু আরেকটা করছে, মানে কোনো হিসেব, মানে কোনো নেই, নাই নক্ষত্র নেই। কখন যে কী করবে, কখন কি করবে না, কিছু বোঝা যায় না। এরা হচ্ছে ডিস্টার্বড সোল, এদের আত্মাটা না ডিস্টার্বড। কিন্তু যারা দেখবে স্থির ধীর জীবনে ভালো প্রোগ্রেস করছে, তাদের কিন্তু একটা কেন্দ্রবিন্দু আছে, এবং সেই কেন্দ্রবিন্দুটা হচ্ছে আমাদের নাভি। নাভি হচ্ছে কেন্দ্রবিন্দু। লাও তসে, চাইনিজ ফিলসফার এবং জ্ঞানী পণ্ডিত লোক, লাও তসে বলেছিলেন যে তুমি যখন চেয়ারে বসো, তোমার বসাটা ঠিকঠাক হয় না। তুমি সোজা হয়ে বসেছো, কিন্তু তুমি সোজা নেই। কেন? কারণ তুমি তোমার পুরো ওজনটা চেয়ারে দিয়েছো। তাহলে কি করবে? চেয়ারেই বসবে, কিন্তু চেয়ারে ওজন দেবে না। ওজনটা কোথায় দেবে? ওজনটা দেবে তোমার নাভিতে। যখন তুমি চেয়ারে বসবে, তোমার পুরো ওজনটা চেয়ারে দিয়ে, তখন খেয়াল করবে টায়ার্ড লাগছে, টায়ার্ড, ক্লান্ত লাগছে। অনেকক্ষণ বসছো তুমি, আধ ঘন্টা 40 মিনিট বসে আছো, ক্লান্ত লাগবে। বাট ইফ ইউ লার্ন, তুমি যদি শিখতে পারো, ইফ ইউ লার্ন টু টেক অল ইউর ওয়েট, তুমি যদি তোমার সমস্ত ওয়েটটাকে তোমার নাভিতে রাখতে পারো এবং তারপরে চেয়ারে বসো, তাহলে দেখবে ক্লান্ত হচ্ছ না, বরঞ্চ তুমি অনেক তরতাজা, অনেক অ্যালার্ট, ভেরি অ্যালার্ট। কারণ তোমার মনটা তখন তোমার নাভিতে কেন্দ্রীভূত হয়ে আছে। এবং এই অভ্যেসটা কিন্তু আমাদের করতে হবে। যখনই যেটা করছো, যে কোনো কর্ম তুমি যখনই করছো, তখন মনটা যদি নাভিতে কেন্দ্রবিন্দু বা কেন্দ্রিত করতে পারো, মাঝে মাঝে খটোমটো বাংলা বলতে গিয়ে না ভুলভাল হয়ে যায়। তুমি যদি নাভিতে কি বলে কেন্দ্রীভূত করতে পারো, তাহলে দেখবে তোমার সমস্ত কাজ খুব একটা ভালো ডাইরেকশনে যাচ্ছে। তুমি একটা পরীক্ষা দিচ্ছ, পড়াশোনা করছো, বই দেখে দেখে পড়ছো, মনটা বইয়েও আছে, কিন্তু পার্ট অফ ইউর মাইন্ড, তোমার যে ধ্যানটা, সেটা তোমার নাভিতে আছে। যদি সেটা করতে পারো, দেখবে তোমার পড়াশোনাটা অপূর্ব হচ্ছে। পরীক্ষা দিতে যাচ্ছ, মনটা কিন্তু তোমার নাভিতে, এবং সমস্ত জ্ঞান, সমস্ত পাণ্ডিত্য, তোমার সমস্ত এনার্জি, তোমার সমস্ত মেমোরি ব্রেনে তো থাকেই, কিন্তু নাভি থেকে তুমি সেটাকে অ্যাক্টিভেট করছো। কাজে নাভিতে যদি মনটাকে কেন্দ্রীভূত, ঠিক বললাম তো বাংলাটা, কেন্দ্রীভূত করতে পারো,
তাহলে জীবনের সমস্ত ব্যাপারে তুমি কিন্তু অনেক বেশি সফল হবে। এমনিতেও তুমি হয়তো সফল, কিন্তু তোমার ফাইন টিউনিংটা হবে, ফাইন টিউনিং। যখন তোমার মনটা নাভিতে কেন্দ্রীভূত থাকবে। এই কথাটা লাও তসের সম্বন্ধে পড়ে নিও। LAO লাও সে, TZE, লাও তসে। যেরকম ঠিক আরেকজন ছিলেন কনফুসিয়াস, ঠিক সেরকম লাও তসে ছিলেন। আমার লাও তসেকে আরও অনেক বেশি ভালো লাগে। উনি বলেন যে জীবনে বাধা কারা পায়? হু গেটস স্টপড ইন দ্য জার্নি অফ দ্য লাইফ? জীবনে বাধা কখন বেশি আসে? যখন তুমি বাধা বিপত্তি সম্বন্ধে তুমি বেশি জ্ঞানী পণ্ডিত হয়ে যাও, যে ওটা করলে বাধা, ওখান দিয়ে যাবো, ওখানে তো একটা উঁচু দেওয়াল আছে, ওদিক দিয়ে যাবো, ওখানে তো জঙ্গল আছে, বাধা পাবো। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাব, মাঝখানে মরুভূমি আছে, জল না খেতে পেয়ে মারা যাব। এই যে বাধার কথা যত বেশি ভাববে, তোমার মনটা তোমার নাভি থেকে বাইরের দিকে বিচ্ছুরিত হয়ে যাবে এবং তোমার শক্তিটা তুমি সংগ্রহ করতে পারবে না, যেটা নাকি আমাদের নাভিতে কেন্দ্রীভূত থাকে। কি যেন কেন্দ্রীভূত থাকে, দেয়ার ইজ এ কুণ্ডলিনী শক্তি। এটা আমাদের অনেক অনেক পুরনো কনসেপ্ট। আমাদের ভারতবর্ষের আদিম যারা যোগাচার্য, তাদের মতামতে কুণ্ডলিনী শক্তিকে যদি উদ্বুদ্ধ করতে পারো, তাহলে ইউ উইল বিকাম আ ম্যাজিশিয়ান। কিন্তু আমরা সংসারী লোক, আমাদের পক্ষে অসুবিধা আছে। সংসার ত্যাগ করে সব কিছু মোহ মায়া ছেড়ে যদি চলে যাও, তখন হয়তো পারবে। কাজেই এখন সেসব চিন্তা বা সেসব প্রচেষ্টা করো না। এখন মনটাকে কেন্দ্রীভূত করো নাভিতে, সেটাই যথেষ্ট হবে। যে কথাটা বলছিলাম, বাধা বিপত্তি তারাই বেশি পায় যারা বাধা বিপত্তির কথা বেশি ভাবে। নদী দেখেছো? আমি নদীর কথা বারবার বলি। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদী রে, একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল, তার লাগি কি করো। এরকম একটা গান আছে, ভালো গান, সুন্দর গান। তো নদী দেখেছো তো? নদী বাধা পায়, পাথর চলে আসে, তখন নদী কি করে? পাথরের ওপর দিয়ে ডিঙিয়ে যায়, ফেনা ওঠে, প্রচুর ফেনা ওঠে, গর্জায় নদী, কিন্তু ডিঙিয়ে চলে যায় পাথর। যখন কোনো খাদ আসে, কি হয়? নদী কি মারা যায়? না, নদী জল প্রপাত হয়ে ধাম 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 করে নিচে পড়ে, নিচ থেকে ফেনা একেবারে আকাশের দিকে ওঠে। আমাদের জাম্বিয়াতে পৃথিবীর সবচাইতে গভীর ডিপ ফলস আছে, নাম নিশ্চয়ই শুনেছ, ভিক্টোরিয়া ফলস। না দেখলে বিশ্বাস করবেন ওটা কী জিনিস। জলটা যখন নিচে পড়ে, সেখান থেকে জল এত জোরে পড়ে নিচের পাথরে, যে পুরো জলটা মেঘ হয়ে উপরে আকাশে উঠে যায় সঙ্গে সঙ্গে। এই ভিক্টোরিয়া ফলসের লোকাল নাম হচ্ছে মুসিওটুনিয়া। মুসিওটুনিয়া কথাটার অর্থ হচ্ছে দ্য স্মোক দ্যাট থান্ডার্স। দ্য স্মোক দ্যাট থান্ডার্স, যে ধোঁয়াটা বজ্রপাতের মতো আওয়াজ করে, এত জোরে আওয়াজ হয়। লিভিংস্টোন শহর, যেখানে এই ফলসটা আছে, ভিক্টোরিয়া ফলসটা, আমরা যখন সেখানে ড্রাইভ করে ঢুকি, শহরে ঢোকার আগে আমরা বুঝতে পারি মাটিটা না কাঁপছে, রাস্তাটা কাঁপছে, আর গাড়িতে এসে সে জলের তোমার স্প্রের মতো পড়ছে, এত উপরে উঠে যায় নিচ থেকে পড়ে, দ্য স্মোক দ্যাট থান্ডার্স। সেইভাবে জলটা পড়ে। প্রত্যেকটা নদী, তাকে আটকানো যায় না, সে বাধা পায় না। তার সামনে যত বাধা আসে, বাড়ি ঘর ভেঙে মানুষজনের ক্ষতি হয়, ক্ষেত খামারের ক্ষতি হয়,
মানুষ মারাও যায়, পশু পাখি মারা যায়, কিন্তু এটাই তো নেচার, এটাই প্রকৃতি। কি করবে, একদিকে ভাঙে আরেকদিকে গড়ে, ওকে আটকানো যায় না। আমরা যারা নদী না হতে পারি, আমরা যারা জীবনটাকে নদীর মতো ট্রিট না করি, আমরা বাধা পাই, আমরা আটকে যাই। কিন্তু আমরা যারা ভাবি যে আমরাও নদী, আমরা কিন্তু কুলকুল কুলকুল করে এগিয়ে যাই। সমতল ভূমিতে কুলকুল কুলকুল, পাথর আসলে পাথরের উপর দিয়ে ফেনা হয়ে গর্জের উপর লাফিয়ে পড়ি, আর যখন খাদ আসে তখন ফলস হয়ে নিচে পড়ি, ঝর্ণা হয়ে বা উত্তাল জলপ্রপাত হয়ে। কিন্তু এই সব কিছুর মূল হচ্ছে আমাদের কেন্দ্রবিন্দু, আমাদের এনার্জির কেন্দ্র। এবং আমি এবং আমরা অনেকেই আমরা মনে করি সেটা হচ্ছে আমাদের নাভির ঠিক নিচে, একটু নিচে, বা নাভি ধরতে পারো, যেটার সঙ্গে জন্মের আগে আমাদের মায়ের একটা কানেকশন ছিল। এই কথাগুলি আমার মনে এলো, তাই তোমাদের সঙ্গে এই ঘুম ঘুম চোখে, খুব ঘুম পাচ্ছে, চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আরেকটা কথা বলতে চাই, যে কথাটা আমি কোনোদিন বলি না, কিন্তু সবাই দেখি বলে, কাজে আমিও বলছি। তোমরা যারা আমার এই ভিডিও বা আমার এই চ্যানেল প্রথমবার দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করো এবং ওই যে বেল আইকনটা পাশের, ওটাকে একটু নাড়িয়ে দাও, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তাহলে আমিও একটু উৎসাহ পাই। এই যে হঠাৎ করে মাথায় এলো শেয়ার করলাম, কেন? কারণ আমি তোমাদের খুব আপন ভাবি। আমার মনে যে কথাটা আসে আমি সেই কথাটা বলতে চাই। তো কারোর হয়তো ভালো লাগে না, কারোর হয়তো ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে আমি খুব ভালো ভালো ফোন পাই এবং তারা সবাই বলে, দাদা আপনার ভিডিওগুলো দেখলেই মনটা ভালো হয়ে যায়, আপনি যা যা শেখান ওগুলি আর করার দরকার পড়ে না। এটা শুনে আমি এত কৃতজ্ঞ এবং এত খুশি, এত আনন্দিত হই আমি। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে বলো তো? কারণ একটাই, আমার মনটা আমি নাভিতে কেন্দ্রীভূত করার চেষ্টা করি। আবার বলি, আমিও সংসারী মানুষ, কাজেই সবসময় ওই যোগীদের মতো পারি না, কিন্তু চেষ্টা করি। বাট আই থিঙ্ক আই এম এ রিভার। আমি কিন্তু আমার নিজেকে নদীই মনে করি, যার জন্যে আমি আজ অবধি তো আটকাইনি কোথাও। হ্যাঁ, পরিস্থিতি এসছে, পরিস্থিতি যেগুলি কঠিন পরিস্থিতি, আমার ভালো পরিস্থিতিও এসছে, কঠিন পরিস্থিতির সাথে বেরিয়ে গেছি, ভালো পরিস্থিতিতে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছি। এটাই তো জীবন, তাই না? ভালো থাকবে এবং তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। গুড নাইট। এখন যাও, জিতে নাও।